হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ভিসকোসিটি চ্যাপ্টারের পার্ট 2। আগের দিন আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে দেখেছিলাম, ভিসকোসিটি বা সান্দ্রতা কি জিনিস দেখেছিলাম, তারপর সেটাকে পরিমাপ করবো কিভাবে, সান্দ্রতাঙ্ক কি জিনিস সেগুলো সম্পর্কে দেখেছিলাম, রাইট? আজকে হচ্ছে পার্ট 2। আজকে আমরা দেখবো হচ্ছে 4টা টপিক সম্পর্কে। এক কি সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি জিনিস, 2 রেনল্ডস নাম্বার, 3 সীমাস্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি, আর 4 স্টোকস ল। ওকে, সো অনেক কটা টপিক আছে, শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। নাও সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি জিনিস? সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে কোন ফ্লুইড মানে প্রবাহীর এমন একটা ভেলোসিটি যে ভেলোসিটির আগে অবধি কি হয় ওই প্রবাহীর মধ্যে স্ট্রিম লাইন ফ্লো বা ধারারেখ প্রবাহ হয়, আর ওই ভেলোসিটির পর থেকে কি হয় ওই প্রবাহীর মধ্যে টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ শুরু হয়ে যায়। ওকে, সো সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি? ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে কোনো একটা প্রবাহীর স্ট্রিম লাইন ফ্লো এর লিমিট, যে ভেলোসিটি অবধি ওই প্রবাহীর মধ্যে স্ট্রিম লাইন ফ্লো হতে পারে, মানে ধারারেখ প্রবাহ হতে পারে, সেই লিমিটকে কি বলে? সেই লিমিটকে বলে হচ্ছে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। ওই ভেলোসিটির পর থেকে কি হয়, ওই ভেলোসিটি যদি ক্রস করে যায় ওই প্রবাহীটা, তাহলে ওর মধ্যে কি শুরু হয়ে যাবে? ওর মধ্যে অশান্ত প্রবাহ শুরু হয়ে যাবে বা টার্বুলেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। ওকে, সো সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি? লিমিট। কার লিমিট? একটা প্রবাহীর ধারারেখ প্রবাহ হওয়ার লিমিট। ওকে, কত ভেলোসিটি অবধি একটা প্রবাহীর মধ্যে ধারারেখ প্রবাহ হতে পারে, সেটার কোন ভেলোসিটি অবধি হতে পারে? সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি অবধি। ওকে, সো এটা কি সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, এটা বোঝা গেল। এবার এই সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কার কার উপরে নির্ভর করে? সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ভিসি দিয়ে, ভেলোসিটি অফ ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি এক কথা। সেটা কি সান্দ্রতাঙ্কের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তারপরে কি হয়, ওই প্রবাহীর যে ডেনসিটি হয়, ঘনত্ব, তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। আর ওই প্রবাহীটা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে ফ্লো হচ্ছে, কোন জিনিসের মধ্যে দিয়ে তো ফ্লো হবে, যেমন কি ধরলাম একটা পাইপের মধ্যে দিয়ে, তাহলে ওই পাইপের যে ব্যাস হবে, ওই ব্যাসটা কি হবে? এই লেন্থ, এই যে লেন্থটা নিলাম, এটা কি হবে? ওই ব্যাসটা, মানে এই মধ্যে দিয়ে যদি স্ট্রিমলাইন ফ্লো হয়, তাহলে এর যে কি হবে? ব্যাস। এই যে লেন্থ, এই লেন্থের মধ্যে দিয়ে কি হচ্ছে? এর প্রবাহ হচ্ছে, রাইট? তো এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এখানকার লেন্থ। ওকে, সো এই জিনিসগুলোর উপরে নির্ভর করে। ইটার সাথে বা সান্দ্রতাঙ্কের সঙ্গে কি হয়? ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডেনসিটি বা ঘনত্বের সাথে কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল। আর এই লেন্থের সাথে কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, নাও এটা কি? প্রপোর্শনাল সাইন, রাইট? এবার আমরা কি জানি? প্রপোর্শনাল সাইন যদি আমরা সরাই দিই, তাহলে কি চলে আসবে? একটা কনস্ট্যান্ট চলে আসবে। প্রপোর্শনাল সাইনকে যদি সরাই দিই, তাহলে একটা কনস্ট্যান্ট আসলো। ওই যে কনস্ট্যান্টটা আসে, ওই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে রেনল্ডস নাম্বার। ওকে, কি বলি আমরা? রেনল্ডস নাম্বার, যেটাকে রিপ্রেজেন্ট করি আরই দিয়ে। এবার এটা ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে যেহেতু রেনল্ডস নাম্বার বের করছি, সেখানে কি হয়ে যাবে? সি হয়ে যাবে। তারপরে কি চলে আসবে? ইটা রো এল। তাহলে এই যে কনস্ট্যান্টটা আসলো, এই কনস্ট্যান্টটাকে কি নাম দিলাম আমরা? রেনল্ডস নাম্বার। ওকে, নাও রেনল্ডস নাম্বার কি করে বেরোবে? রেনল্ডস নাম্বারের মান যদি বের করতে হয়, তাহলে রেনল্ডস নাম্বার ইকুয়াল টু কি চলে আসবে? ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে অবভিয়াসলি কি চলে আসবে? বিসি ইন্টু রো ইন্টু এল বাই ইটা, রাইট? তো ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে রেনল্ডস নাম্বারের যে ভ্যালু আসে, সেটা কি থেকে আসে? বিসি ক্রিটিক্যাল ভেলোসিটি ভ্যালু ইন্টু রো মানে হচ্ছে ডেনসিটি লিকুইডের, তার সাথে এর লেন্থ বাই ইটা মানে সান্দ্রতাঙ্ক। এটার যে ভ্যালু আসে, এটার ভ্যালু আসে অ্যাপ্রক্সিমেটলি 2300। কত আসে? 2300, 2300। এটা কি? এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে রেনল্ডস নাম্বারের ভ্যালু। ওকে, নাও এটার ইম্পর্টেন্স কি? রেনল্ডস নাম্বারের ইম্পর্টেন্স কি? কি কাজে লাগাবো আমরা রেনল্ডস নাম্বারকে? তো রেনল্ডস নাম্বারের ইম্পর্টেন্স হচ্ছে, এই নাম্বারকে দেখে আমরা বলতে পারি যে কোন প্রবাহী বা ফ্লুইডের মধ্যে ধারারেখ প্রবাহ হচ্ছে নাকি অশান্ত প্রবাহ হচ্ছে। ওকে, কেমন করে? এখানে এই যে ভ্যালুটা বেরোলো 2300 কার রেনল্ডস নাম্বারে, এটা কোন ক্ষেত্রে বেরোলো? ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে বেরোলো, রাইট? ক্রিটিক্যাল ভেলোসিটি মানে হচ্ছে ওই লিমিটটা, যে লিমিটের আগে অবধি কি হবে? ধারারেখ প্রবাহ হবে, লিমিট ক্রস করে গেলে কি হবে? অশান্ত প্রবাহ হবে। তাহলে এই যে লিমিটের যে ভ্যালুটা বেরোলো 2300, তার মানে কি? রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2300 থেকে কম হয়, তার মানে কি হবে? ওই প্রবাহীর মধ্যে ধারারেখ প্রবাহ হবে। আর যদি ভ্যালু 2300 থেকেও বেশি হয়ে যায় রেনল্ডস নাম্বারের কোন একটা সার্টেন ভেলোসিটির জন্য, তার মানে কি? তার মানে ওই ভেলোসিটিটা কি হবে? ওই প্রবাহীর ক্ষেত্রে যে ক্রিটিক্যাল ভেলোসিটি সেটাকে পার করে গেছে। পার করে গেলে কি হবে? পার করে গেলে ওর মধ্যে অশান্ত প্রবাহ শুরু হয়ে যাবে, রাইট?
তাহলে 2300 এই নাম্বারকে দেখে, রেনল্ডস নাম্বারের যে নাম্বার ভ্যালুটা, এটাকে দেখে আমরা কি বলতে পারি, এই রেনল্ডস নাম্বারের ভ্যালুকে দেখে আমরা বলতে পারি ওই প্রবাহীর মধ্যে ধারারেখ প্রবাহ হচ্ছে নাকি অশান্ত প্রবাহ হচ্ছে। ওকে, ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে কত হয় 2300। এটা কি, এটা কোনো এক্সাক্ট নাম্বার না, এটা কি হয়, এটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার 2300। তাই নর্মাল কেসে আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা কি ধরবো 2000। ওকে, 2000 2000 এর আগে অবধি, মানে 2000 থেকে যদি রেনল্ডস নাম্বার কম হয় তাহলে আমরা কি ধরবো, ওই প্রবাহীর মধ্যে পিওরলি স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে, মানে বিশুদ্ধ ধারারেখ প্রবাহ হচ্ছে। আর এই রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি কোনো প্রবাহীর ক্ষেত্রে 3000-এর বেশি হয়ে যায়, 3000-এর বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি ধরবো, ওই প্রবাহীর মধ্যে বিশুদ্ধ কি হচ্ছে, অশান্ত প্রবাহ, মানে পিওরলি টার্বুলেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তো 2000-এর কম হলে কি হবে, 2000-এর কম হলে ধারারেখ প্রবাহ হবে, 3000-এর বেশি হলে কি হবে, 3000-এর বেশি হলে অশান্ত প্রবাহ হবে। এবার 2000 থেকে 3000 কি হবে, 2000 থেকে 3000 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ওই প্রবাহীর মধ্যে আমরা ধরবো যে ওই প্রবাহীটা ধীরে ধীরে কি হচ্ছে, বিশুদ্ধ ধারারেখ প্রবাহ থেকে বিশুদ্ধ অশান্ত প্রবাহতে ট্রান্সফার হচ্ছে। ওকে, নিজেকে চেঞ্জ করছে। 2000 মানে কি, 2000 অবধি কি হয়, বিশুদ্ধ ধারারেখ প্রবাহ বা পিওরলি কি হয়, স্ট্রিমলাইন ফ্লো হয়। আর 3000 থেকে কি হয়, 3000 থেকে পিওরলি টার্বুলেন্ট ফ্লো বা বিশুদ্ধ অশান্ত প্রবাহ হয়। তাহলে 2000 থেকে 3000 যখন ধীরে ধীরে আমরা নিজেকে চেঞ্জ করব, নাম্বারটাকে চেঞ্জ করব, তখন কি হবে, বিশুদ্ধ ধারারেখ থেকে বিশুদ্ধ অশান্ত প্রবাহের দিকে ওটা ট্রান্সফার হতে থাকবে, ট্রান্সমিট হতে থাকবে। ওকে, সো এইভাবে আমরা কি বলতে পারি, রেনল্ডস নাম্বার দেখে বলতে পারি যে কোনো প্রবাহীর মধ্যে ধারারেখ প্রবাহ হচ্ছে নাকি অশান্ত প্রবাহ হচ্ছে। ওকে, তো এইভাবে রেনল্ডস নাম্বারের কে আমরা কাজে লাগাতে পারি। রেনল্ডস নাম্বারে এটা ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে বেশি হলে, এবার রেনল্ডস নাম্বার যদি এটার কম হয়, এখানে যদি কম আসে তার মানে কি ভেলোসিটিও কম। ভেলোসিটি যদি কার থেকে কম হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম হয়, কারণ কোনো প্রবাহীর ক্ষেত্রে রো সেম হবে, এলও সেম হবে, সেম জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি, আর সংযোজন কত সেম হবে। তো এটা কমলে ভিসি কমবে, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি ক্ষেত্রে যে ভেলোসিটিটা হবে ওটা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম হবে। তাহলে কি হলো, ধারারেখ প্রবাহ হলো। আর যদি রেনল্ডস নাম্বার এটার থেকে বেশি হয় তার মানে কি, এখানে যে ভ্যালুটা আসবে ভেলোসিটি সেটাও বেশি হবে কার থেকে, ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে। তার মানে কি হয়ে যাবে, তার মানে ওটা অশান্ত প্রবাহ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে রেনল্ডস নাম্বার। তো কি ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ কি জিনিস দেখলাম, রেনল্ডস নাম্বার কি জিনিস সেটাও দেখলাম, কি কাজে লাগাবো সেটাও দেখলাম। ওকে, এবার রেনল্ডস নাম্বার কি, একটা সংখ্যা মাত্র। ওকে, রেনল্ডস নাম্বারে কোনো ইউনিট হয় না, কোনো ডাইমেনশন হয় না, কিচ্ছু হয় না, এটা একটা জাস্ট একটা পিওর নাম্বার, একটা সংখ্যা মাত্র। ওকে, একটা সংখ্যা, জাস্ট একটা সংখ্যা, 2300, 2000, 3000, 5000, 1000, এগুলো একটা সংখ্যা, কোনো ইউনিট নেই, কোনো নাম্বার নেই। ওকে, সো এই হচ্ছে রেনল্ডস নাম্বারের কথা। তারপরে নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ওকে, তো এটা একটা নতুন টাইপের কনসেপ্ট। সেটা কি, ধরলাম কোনো পাত্রের মধ্যে আমরা একটা ফ্লুইডকে নিলাম। ওকে, কোনো পাত্রের মধ্যে কি নিলাম, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটা ফ্লুইড নিলাম। ওকে, এবার এই পাত্রের মধ্যে যদি ফ্লুইড নেই, তারপরে এই পাত্রের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে এর মধ্যে কি করি, ডোবানোর চেষ্টা করি, মানে যদি ডোবানোর চেষ্টা না করি, এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে কি হবে, নিচের দিকে গ্র্যাভিটেশনের জন্য কি হবে, গ্র্যাভিটেশন এক্সেলারেশন অ্যাপ্লাই হবে, যার জন্য কি হবে, নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, আর এই বস্তুটা ধীরে ধীরে নিচের দিকে নামার চেষ্টা করবে, রাইট। এবার ফ্লুইডের মধ্যে যখন বস্তুটা নিচে নামবে তখন ফ্লুইডটা কি করবে, ওর উপরে বয়েন্সি অ্যাপ্লাই করবে, যেটা কোন দিকে হয়, উপরের দিকে হয়, তাই তো, কি হয়, উপরের দিকে হয়। তার সাথে সাথে ভিসকোসিটি বা সান্দ্রতাতে আমরা কি দেখলাম, এই যে স্তরগুলো তৈরি হবে, এই স্তরগুলো নিজেদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, রাইট। এবার এই বস্তুটা যে স্তরের কাছে থাকবে সেই স্তরের এখান থেকে ভেলোসিটি আলাদা হবে, দূরে গেলে ভেলোসিটি ধীরে ধীরে কমে যাবে, এখানে পৌঁছাতে পৌঁছাতে ভেলোসিটি কি হবে, থাকবেই না। তাহলে কি হলো, আপেক্ষিক ভেলোসিটির একটা ডিফারেন্স তৈরি হলো। বস্তুটা যেখান থেকে যাচ্ছে সেই জায়গাটার যে স্তর, সেই জায়গাটার স্তরের মধ্যে কি হচ্ছে, একটা আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হচ্ছে, আর নিচের স্তরে কি হচ্ছে, কোনো গতিবেগ নেই। তাহলে যে রিলেটিভ ভেলোসিটি যে চেঞ্জ হলো, এখানে আছে এখানে নেই, তার মানে কি এর সাপেক্ষে এর কি একটা ভেলোসিটি তৈরি হয়ে গেল। সেই ভেলোসিটির বিরুদ্ধে কে বাধা দেয়, ভিসকোসিটি বা সান্দ্রতা, রাইট। তো এই বাধা দেওয়ার জন্য কি হয়, এই যে এক্সেলারেশনে নামছে, কত এক্সেলারেশন, জি এক্সেলারেশন, রাইট। গ্র্যাভিটেশন এক্সেলারেশন কত হয়, জি এক্সেলারেশন। তো একটা সময় ভেলোসিটি ধীরে ধীরে বাড়তে 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 কি হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ওই ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, গ্রাফ যদি জানি তাহলে গ্রাফ কিরকম হবে,
এভাবে ধীরে 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 ভেলোসিটি বাড়তে বাড়তে এখানে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে এখানে যে ভ্যালুটা বেরোলো এইটা বলে, এই যে ভেলোসিটির যে ভ্যালুটা বেরোলো, যে ভ্যালুতে গিয়ে ভেলোসিটি কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। তার আগে অব্দি কি হচ্ছিল, ধীরে ধীরে বাড়ছিল, সেই ভ্যালুটাকে কি বলে, সেই ভ্যালুটাকে বলে সীমাস্থ মান বা প্রান্তিক মান বা টার্মিনাল ভেলোসিটি। এরপর থেকে কি হয়, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, মানে এই বস্তুটা কি হয়, এই ফ্লুইডের মধ্যে দিয়ে কি হয়, সমবেগে গতিশীল হয়, সমবেগে নিচের দিকে নামতে থাকে। ওকে, আর তার আগে অবধি কি হচ্ছিল, তার আগে অবধি এই বস্তুটা ধীরে ধীরে ভেলোসিটি বাড়ছিল। কেন? কারণ নিচের দিকে এক্সেলারেশন আছে। কোন এক্সেলারেশন? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তার জন্য কি এটা ধীরে 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 বাড়ছিল বেগ। বাড়তে বাড়তে এক সময় গিয়ে কি হবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তারপর সেই বেগ নিয়ে ও ধীরে ধীরে, মানে ধীরে ধীরে না, সমবেগ নিয়ে চলতে থাকবে। ওকে, তাহলে এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির সময় এদের যে ফোর্সের ডিফারেন্স, নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, রাইট? তাহলে এদের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা কি, এই সান্দ্রতার কি প্রান্তিক বেগ। ওকে, প্রান্তিক বেগ, রাইট? প্রান্তিক বেগ যেটা আমরা এখনই বললাম কি, টার্মিনাল ভেলোসিটি। তো এই যে ফোর্সের যে কি আসবে, রেজাল্টেন্ট আসবে, সেই রেজাল্টেন্টের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে বিজ্ঞানী স্টোকস ডিফাইন করেছিলেন। কত? বিজ্ঞানী স্টোক বলেছিলেন সেই ফোর্সের ভ্যালু হবে 6 পাই ইটা আর ভি। এখানে 6 পাই কি, 6 পাই তো একটা কনস্ট্যান্ট। ইটা কি, ইটা হচ্ছে এই ফ্লুইডের সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি, মানে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। ওকে, আর কি, আর হচ্ছে এই বস্তুটার ব্যাসার্ধ। আর ভি কি, ভি হচ্ছে প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ওকে, ভি কি, প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। কারণ ওই সময় গিয়ে কি হবে, ওই সময় গিয়ে এক্সেলারেশন থাকবে না। এক্সেলারেশন না থাকলে ফোর্সের কোনো চেঞ্জ হবে না, একটা কনস্ট্যান্ট ফোর্সই অ্যাপ্লাই হবে। তাহলে নিচের ফোর্স মাইনাস উপরের ফোর্স কত হবে, একটা কনস্ট্যান্ট ফোর্স হবে। ওই ফোর্সের ভ্যালু কত, ওই ফোর্সের ভ্যালু হচ্ছে 6 পাই ইটা আর ভি। এটা ডিফাইন কে করেছিলেন, বিজ্ঞানী স্টোকস। এই ভ্যালুটাকে ডিফাইন করার সময় অনেক কিছু ধরে নেওয়া হয়েছিল, যেমন কি এই যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডকে সমসত্ব হতে হবে, মানে সব দিকে সমান জিনিস থাকতে হবে। আর কি, বিস্তৃত থাকতে হবে, মানে ধরলাম এইটুকু হলে চলবে না, মানে এইটুকু জায়গা এর মধ্যে এখানে বস্তুটা এরকম ছোট্ট হলে চলবে না, এটাকে বিস্তৃত হতে হবে, এত বড় হতে হবে, বা আরো যদি বড় হয়ে যায় তাহলে আরো ভালো, মানে বিস্তৃত হবে ফ্লুইডটা, সমসত্ব হবে। তারপর কি, তারপর এই যে গোলকটা, এই গোলক বা যে বস্তুটা নিব সেই বস্তুকে দৃঢ় হতে হবে। ওকে, দৃঢ় হতে হবে, মসৃণ হতে হবে। আর তার সাথে সাথে কি হতে হবে, এই ফ্লুইডের মধ্যে যেন পিছলে না যায়, এই ফ্লুইডের মধ্যে যেন ডুবতে পারে, ঠিক আছে, নিমজ্জিত হতে পারে, এইসব জিনিস ধরা হয়েছিল। তারপরে কি ধরা হয়েছিল, এই বস্তুটা যেখানে যাবে সেই লেয়ার বরাবর যেন ওই ফ্লুইডের কি হয়, ধারারেখা প্রবাহ হয়। অশান্ত প্রবাহ হলে চলবে না, ঠিক আছে, ধারারেখা প্রবাহ হয়। তারপরে আরো কি ধরা হয়েছিল, এই বস্তুটা যেন এই যে ফ্লুইডের যে পার্টিকেল আছে, তাদের পার্টিকেলের যে আন্তরাণবিক ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের থেকে বড় হয়। যদি ডিস্টেন্স থেকে বড় না হতো তাহলে তো ওদের অন্যের মধ্যে দিয়ে ঢুকে যেত না। তো অন্যের মধ্যে ওইভাবে গেলে তো হবে না, কারণ একে তো ফ্লুইডের মধ্যে জায়গা করে যেতে হবে নিজেকে, তাই না? সেই জন্য কি হতে হবে, এই বস্তুটাকে ওই আন্তরাণবিক ডিস্টেন্সের থেকে বড় হতে হবে। এইসব অনেক জিনিস ধরে নেওয়া হয়েছিল কার ক্ষেত্রে, এই স্টোকস লকে ডিফাইন করার সময়, ঠিক আছে। এইসব ছোট ছোট জিনিস যেগুলো মনে রাখতে হবে, এমসিকিউ টাইপ আসতে পারে, যে কি কি ডিফাইন করা হয়েছিল, কোনটা করা হয়নি, সেই সব জিনিসগুলো। ওকে, তো স্টোকস ল এর ভ্যালু কত আসলো, ফোর্স ইকুয়াল টু 6 পাই, তারপরে কি বলে, ইটা আর ভি। ভি কি, ভি হচ্ছে এখানে টার্মিনাল ভেলোসিটি আসলো। এবার এটার ভ্যালু আমি কত বললাম, এটার ভ্যালু বললাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি যখন থাকবে, যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, কখন হবে, যখন এই ফ্লুইডের মধ্যে এই বস্তুটা কি হবে, টার্মিনাল ভেলোসিটি থাকবে। মানে কি, নিচের ফোর্স মাইনাস উপরের ফোর্স ইকুয়াল টু এই ফোর্স। নিচের ফোর্স কত, এই বস্তুটার যদি কি বলবো এটাকে, ডেনসিটি যদি রো হয়, আর এই ফ্লুইডের ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে এই বস্তুটার নিচের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হবে, ধরলাম এটাকে F1 ধরলাম, এটাকে F2 ধরলাম। ওকে, তাহলে F1 ইকুয়াল টু কত হবে, F1 ইকুয়াল টু হবে এর মাস ইকুয়াল টু কত, 4/3 পাই আর কিউব ইন্টু রো। 4/3 পাই আর কিউব কি, ভলিউম ইন্টু ডেনসিটি কি হয়, মাস হয়ে যায়। তো ফোর্স ইকুয়াল টু কত হবে, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি। আর F2 কত হবে, F2 হবে বয়েন্সির সমান। বয়েন্সি কত হয়, এই যে বস্তুটা, এই বস্তুটার দ্বারা যে পরিমাণ
ফ্লুইড রিপ্লেস করা হয়েছে। কতটা হবে? একই সেম আয়তনের হবে, আর এই ক্ষেত্রে ডেনসিটি কত হবে? ডেনসিটি সিগমা হয়ে যাবে ইন্টু জি। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত হবে? এর সমান হবে, কারণ সেই ক্ষেত্রে কি হবে? টার্মিনাল ভেলোসিটি হবে। টার্মিনাল ভেলোসিটির ক্ষেত্রে স্টোকস ল ডিফাইন করা। তো কত বলতে পারি এখান থেকে? এখান থেকে বলতে পারি 6 পাই ইটা আর ভি ইকুয়াল টু কত হবে? এত মাইনাস এত, তাহলে 4/3 পাই আর কিউব কমন নিলাম, রো মাইনাস সিগমা ইন্টু জি, রাইট? এত আসলো। এবার এখান থেকে কাটা যাবে কিছু, যেমন কি পাই পাই কাটা, আর এখান থেকে কেটে 2 হয়ে যাবে। এখান থেকে 2 দুগুণ 4, এখান থেকে 3 দুগুণ 6, তাই না? তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কত আসলো? ভেলোসিটি ইকুয়াল টু কত আসলো? ভেলোসিটি ইকুয়াল টু চলে আসলো 2/9। এখানে কত থাকলো? আর স্কয়ার থাকলো, এখানে কি থাকলো? রো মাইনাস সিগমা থাকলো, জি থাকলো, আর এবার থেকে ইটা নিচে চলে আসলো। এই যে ভেলোসিটির ভ্যালুটা আসলো, এটা কি ভেলোসিটি? এটা হলো টার্মিনাল ভেলোসিটি এই বস্তুটার, এই ফ্লুইডের মধ্যে। কি ভেলোসিটি? টার্মিনাল ভেলোসিটি। তাহলে এই টার্মিনাল ভেলোসিটি কার কার উপরে নির্ভর করে? এখান থেকে আমরা কি বলতে পারি? 2/9 তো কনস্ট্যান্ট। আর স্কয়ার কি? এই বস্তুটার রেডিয়াসের বর্গের মানে স্কয়ারের সমানুপাতিক হয়। ওকে, কি হয়? সমানুপাতিক হয়, মানে ওটা যত বাড়বে ভেলোসিটি তত বাড়বে। রো মাইনাস সিগমা মানে এদের যে কি ঘনত্ব, বস্তুর ঘনত্ব আর প্রবাহীর ঘনত্ব, এদের ঘনত্বের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের সঙ্গে সমানুপাতে থাকবে বা প্রপোর্শনাল থাকবে। জি কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার প্রপোর্শনাল থাকবে। আর কি? ইটা বা সান্দ্রতাঙ্কের কি থাকবে? সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতে থাকবে, মানে সান্দ্রতাঙ্ক বাড়লে ভেলোসিটি কমবে, সান্দ্রতাঙ্ক কমলে ভেলোসিটি বাড়বে। ওকে, এই থেকে আমরা কি বলতে পারি? এই থেকে স্টোকস ল থেকে আমরা কি বলতে পারি? টার্মিনাল ভেলোসিটি কার কার উপরে নির্ভর করে, কি কি জিনিসের উপরে নির্ভর করে। ওকে, টার্মিনাল ভেলোসিটি ভ্যালু কত হবে? 2/9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। ওকে, কোথা থেকে আসলো? স্টোকস ল থেকে। কি আসলো? টার্মিনাল ভেলোসিটির ভ্যালু। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল আজকের টপিক। এবার এটার থেকে কি থাকে? এটার থেকে একটা ছোট এক্সাম্পল থাকে, সেটা হচ্ছে এখানে রো মাইনাস সিগমা, এই বস্তুটার কি ঘনত্ব বেশি, এটার কম, তাহলে এটা পজিটিভ ভ্যালু হবে, মানে কি নিচের দিকে যাবে। এবার এটা যদি কম হয়, এটা যদি বেশি হয়, তাহলে কি এটার ভ্যালু নেগেটিভে চলে আসবে। এটা যদি কম, এটা যদি বেশি হয়, এটা 2, এটা 3, তাহলে এটা মাইনাস এটা কত হবে? -1। তাহলে এই ভেলোসিটিটা কত হবে? মাইনাস হয়ে যায়। মাইনাস হওয়া মানে কি? এটা তো ভেক্টরে না, তো মাইনাস হওয়া মানে কি? মাইনাস হওয়া মানে ডাইরেকশন চেঞ্জ, তার মানে কি উপরের দিকে। সেই জন্য কি হয়? জলের মধ্যে যে বায়ুর যে বুদবুদ থাকে, মানে বাবল থাকে, বায়ুর যে বাবল, সেই বাবলগুলো কি হয়? নিচ থেকে উপরের দিকে ওঠে। কেন ওঠে? কারণ সেই ক্ষেত্রে ওই বাবলের মধ্যে কি থাকে? বায়ু থাকে। বায়ুর যে ঘনত্ব সেটা কি জলের থেকে অবশ্যই কম হয়। জলের থেকে কম হওয়ার জন্য এই যে টার্মিনাল ভেলোসিটি, এটা ভ্যালু কি হয়? নেগেটিভে হয়ে যায়। নেগেটিভ হওয়া মানে কি? উপরের দিকে যাওয়ার। সেই জন্য সেটা কি হয়? বাবলটা ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে ওঠে। আর সেই ক্ষেত্রে কি হয়? যেহেতু প্রেশার ধীরে ধীরে কমতে থাকে, সেই জন্য তার আয়তনও বাড়তে থাকে, তাই না? যত জলের নিচের দিকে নামবো, আমরা আগের ফ্লুইডের ক্ষেত্রে কি দেখেছিলাম? যত নিচের দিকে নামবো, উপরে স্তরস্তম্ভ বা কলামটা বাড়তে থাকবে, যার জন্য প্রেশার বাড়তে থাকবে। এবার যত উপরের দিকে যাবো, প্রেশার কমতে থাকবে, তো ওটা আয়তনও বাড়তে থাকবে। ওকে, তো কেন উপরে যায়? এই টার্মিনাল ভেলোসিটি ভ্যালু যেহেতু নেগেটিভে চলে আসে। ওকে, আশা করি বোঝা গেল। সহজ জিনিস ছিল। 4টা টপিক সম্পর্কে দেখলাম। 1 সন্ধিবেগ, 2 রেনল্ডস নাম্বার, 3 প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি, আর 4 স্টোকস ল। ওকে, সো আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।